রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি তানিয়া হারুন। সরকার গঠনের 5 মাস পর যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় নির্বাচনের আগে হঠাৎ এই বৈঠক রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচনের আগে বিএনপি জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি দিলেও সরকারের মাত্র 3টি শরিক দলের 3 জন নেতাকে অন্তর্ভুক্ত করায় কয়েকটি দলের মধ্যে অসন্তোষ তৈরি হয়। প্রশ্ন উঠেছে, শরিকদের অভিমান ভাঙাতেই এই বৈঠক? অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট থেকে কওমি ধারার কয়েকটি রাজনৈতিক দলের বেরিয়ে যাবার খবর শোনা যাচ্ছে। জামায়াতের কেউ কেউ বলছেন তাদের জোট ভাঙার পেছনে সরকারের হাত আছে। জামায়াতের জোট ভেঙে সরকারের কি লাভ? জোটের রাজনীতির হিসাব নিকাশ, ভাঙা গড়া মান অভিমান নিয়েই আজকের কঠিন কথা সহজে। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি, আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও সংসদ সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, এবং আছেন গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আপনাদের 3 জনকে আমন্ত্রণ আজকের কঠিন কথা সহজের এই আয়োজনে। সরকার গঠনের 5 মাস ইতিমধ্যে হয়ে গেছে, এরপরে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো নেতাদের সঙ্গে এই যে বৈঠক করেছেন, আনুষ্ঠানিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেটি নিয়ে এখন নতুন আলোচনার জন্ম হয়েছে। অর্থাৎ স্থানীয় নির্বাচনের আগে হঠাৎ এই বৈঠক কেন, সেটি নিয়ে আসলে মূল আলোচনা। শুরুটা করতে চাই অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনাকে দিয়ে। কালকের বৈঠকে তো আপনি ছিলেন, কি আলোচনা হলো সেখানে? একটু হচ্ছে না, আনুষ্ঠানিক তো কোনো বৈঠক হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে শুভেচ্ছা বিনিময়ের জন্য আহ্বান করেছেন। এটা বলতে পারেন অনেকটা একটা প্রীতি সম্মেলন। তো সময়টা একটু দীর্ঘদিন পরে হলো, 5 মাস পরে। আমরা আশা করেছিলাম যে হয়তো 1-2 মাসের মধ্যেই একটু আলোচনা হবে যুগপৎ যারা ছিল দীর্ঘ লড়াই সংগ্রামে। তো সরকারের সাথে তো একটা দূরত্ব হয়েছে। এটা আপনি আরেকটা বললেন না, মান ভাঙাতে, আমরা সেটা মনে করি না। আমরা মনে করি এটা যারা সরকারের দায়িত্ব নিয়েছেন, আমি বলেছি কালকে বক্তৃতায় যে আপনারা এখন কান্নারির ভূমিকায় আছেন, সুতরাং আপনাদেরকে সব দিকে বিবেচনা করতে হবে। তো কেন এটা হলো, কেনই বা হলো? এটা তো আরও আগে হওয়া উচিত। অনেক সমস্যা আছে, তো সব সমস্যার মধ্যে তো আমরাই ছিলাম। গত 17 বছর লড়াই সংগ্রাম, রাজপথ আমরাই তো উত্তপ্ত করেছি। তো এখন আমরা কেন ফুটপাতে গেলাম? কিছু কিছু লোক কেন ক্ষমতার শিখরে বসে গেল? তো হয়েছে এটা। তো যাই হোক, একটা আমরা বলেছি আমাদের কথা। এখন চাওয়া পাওয়াটা তো বড় কথা না। আপনাদের অসন্তোষের কথাও কি জানিয়েছেন? না, ওইরকম অসন্তুষ্টি আমরা বলি নাই। বলছি যে আমাদের মধ্যে দূরত্ব হয়েছে, এটা কমানো দরকার। এবং দূরত্বটা আসলে কোথায়, যদি একটু যেমন তারা সরকার পরিচালনা করছে, সরকারের অনেক পলিসি বিষয় আছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় তারা নিয়োগ দিচ্ছে, এগুলো সব একতরফা হয়ে যাচ্ছে। তাইলে আপনারা যে বলেছিলেন যে একসাথে আন্দোলন, একসাথে নির্বাচন, একসাথে সরকার গঠন, একসাথে জাতীয় সরকার গঠন, তো এগুলো তো আস্তে আস্তে অনেক দূরে চলে যাচ্ছে। সেই কথাটাই আমরা স্মরণ করে দিয়েছি।
ক্ষোভের বিষয় না, আমরা কাছাকাছি আসতে চেয়েছি। তো আশা করি এটা হবে, ভালোই হবে। যেমন আজকে আবার মহাসচিব ফোন করেছিল, বলে যে 4 আগস্ট আমরা করব, জুলাই বিপ্লবের 5ই আগস্ট সেই উপলক্ষে আলোচনা, আপনারা থাকবেন। তা আমরা তো এটাই চেয়েছিলাম যে ওটা আমি বলেছি যে গত 5 মাসে আপনারা যে অনুষ্ঠানগুলো করেছেন, হ্যাঁ, সেখানে যুগপৎ আন্দোলনে তাদেরকে ওইভাবে ডাকা হয় নাই। অতীতে আমরা দেখেছি যত রকমের কর্মসূচি হয়েছে যুগপৎ আন্দোলনের নেতাদের, হ্যাঁ, তাদেরকে খুব ডাকাডাকি করা হতো, মঞ্চে বসানো হতো, বক্তব্য দেওয়ার সুযোগ দিত, অনেক সম্মান তারা আমাদেরকে দিয়েছে। এবং সারা দেশের মানুষ এবং বিএনপির নেতাকর্মীরা মনে করত আমরাই হলাম নীতি নির্ধারক। তো সেটাও বললাম যে জনগণ মনে করেছিল আমরা নীতি নির্ধারক, আপনার সাথে থাকবো, আপনাদের সাথে, কিন্তু সেই জায়গায় তো আমরা কোনো স্পেস পেলাম না। তো যাই হোক, এগুলো অনেক গল্প সল্প হয়েছে, রাজনৈতিক আড্ডা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে দেশে এখন যে পরিস্থিতি, যে চ্যালেঞ্জগুলো আসছে সরকারের সামনে, তারা তো চেষ্টা করতেছে। প্রধানমন্ত্রী এককভাবে চেষ্টা করলে তো হবে না, সকলে মিলে, কেউ সরকারে থাকবে, সরকারের বাইরে থাকবে, রাজনৈতিক দল বিএনপির অ্যাক্টিভিটিস থাকবে, আমাদেরও অ্যাক্টিভিটিস থাকবে। 11 দল মাঠে থাকে, তারা হুমকি টুমকি দেয় অনেক সময়, হ্যাঁ, নানা ধরনের বক্তব্য আসছে, অসংসদীয় কথাবার্তাও তারা বলতেছে। এগুলো নিশ্চয়ই আমরা অতীতেও যেন মোকাবেলা করেছি বা চেষ্টা করেছি, হ্যাঁ, জনগণের পক্ষে কথা বলতে আমরা চেষ্টা করে যাব। জি, নিশ্চয়ই। নীলুফার চৌধুরী মনি, সরকার গঠনের 5 মাস পর এই বৈঠক হঠাৎ কেন, শরিকদের কথা এতদিন পরে মনে পড়লো কেন? বা যেমনটা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলছিলেন যে সরকারের সাথে আসলে একটি দূরত্ব তৈরি হয়েছে, এটা কি বলা যায় যে শরিকদের অভিমান ভাঙিয়ে আসলে নির্বাচনের আগে, স্থানীয় সরকার নির্বাচনের আগে এই জোটকে ধরে রাখার একটা চেষ্টাও কি বলা যায়? কি বলবেন? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং আমার সাথে যারা আছেন সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, বিএনপি শরিক দলদের নিয়ে অনেকটুক পথ হেঁটেছে, সবসময় শরিকদের মূল্যায়ন করেছে। এখন বড় দলের সঙ্গে থেকে আপনার এরা কাজ করেছে, আমরা কখনো নিজেরাও বুঝতে দিই নাই কে কতটুকু। আমরা মনে করি শরিক দল আমাদের একটা অঙ্গের মতো, যে আমাদের সাথে যুগপৎ আন্দোলনে যেটা আপনি বললেন। বাট এইখানে যেটা হয়েছে আপনি জানেন, সুব্রত দা এখানে একটু আবেগীয় কথা বলেছেন। আমি যেটা বলতে চাই সেটা হলো যে খুব সহজ জায়গা থেকে কিন্তু বিএনপি রাষ্ট্রীয় দায়িত্ব নেয় নাই। নির্বাচনটাই হবে কি হবে না দোলা চালের মধ্যে ছিল, আশা নিরাশার মধ্যে ছিল। বিএনপিকে অনেক রকম কৌশল অবলম্বন করতে হয়েছে সেই নির্বাচনে। ওনারাও আমাদের সাথে ছিলেন, আমাদের জোট যারা। এখন কথা হলো যে দায়িত্ব নেওয়ার পরে সাথে সাথে যে ঘটনাটা ঘটেছে, ধরেন আন্তর্জাতিক যুদ্ধ, তেল সংকট, হামের টিকা, সব কিছু মিলে এমন না যে বিএনপি 2 দিন পরে পরে মিটিং করছে, আপনার জোটের শরিকদেরকে ডাকে নাই। এটা সরকারকে আপনার 20 বছর, প্রায় 19 বছর সামথিং টাইমের পরে বিএনপি সরকার আবার রাষ্ট্রীয় দায়িত্বে আসছে। এর মধ্যে আপনার দেশি বিদেশি ষড়যন্ত্র সব কিছু মিলে আপনার একটু দেরি হয়ে গেছে। তবে হ্যাঁ, 1-2 মাসের মধ্যে হলে ভালো হতো। আমিও বলি সুব্রতদার মতো, যদি হতো তাহলে ভালো হতো এবং হওয়া দরকার। হলে হয় কি, আপনি ওই যে উনি যে কথাগুলো বললেন, এগুলো সামনাসামনি যখন কথা হয় মানুষের মনের অনেক দুঃখ লাঘব হয়, কষ্ট লাঘব হয়, টানাপোড়নটা কমে, দূরত্বটা কমে। এই জায়গাটায় আমি মনে করি যে রাষ্ট্র তো সবার, রাজনীতিবিদরা যেটা নিয়ে নাড়াচাড়া করেন, সেইখানে ছোট হোক বড় হোক সবাই কিন্তু আমি মনে করি যে রাষ্ট্র নিয়ে ভাবেন, তারা তাদের মতামত দেন। তো এই জায়গায় কিছু বড় জায়গা হলে হয় কি, মূল্যায়নের একটা ব্যাপারও থাকে। কেউ যখন পাবে কিন্তু 1-2 জন 5 জন, সবাই তো পাবে না, কিন্তু বাকিদেরকে খুশি রাখাটাও একটা দুরূহ। তবে দেখা সাক্ষাৎ হলে হয়তোবা যেভাবে যারা আসছে সামনে তারা হয়তো আসতো না, যাদের আসা দরকার তারা মনে করতো তারা হয়তো আসতো। এই জিনিসগুলোর একটু হয়। তবে আমার মনে হয় এখন থেকে আপনার সময় মতোই এই ওনাদের আলোচনা হবে। তবে আপনি যে কথাটা বলেছেন যে
নির্বাচন সামনে দেখে কিনা, এটা ঠিক না। নির্বাচনের সামনের জন্য জোটের রাজনীতিকে মূল্যায়ন বা অবমূল্যায়ন করা হবে, এটা আমি মনে করি না। জি, আপনার উত্তর পরিষ্কার। প্রধানমন্ত্রী বলেছেন 5ই আগস্ট স্বৈরাচার বিতাড়িত হওয়ার পরে একটি গুপ্ত বাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে। আমরা যখন আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, এই বিষয়গুলো নিয়ে তিনি বলেছেন, এই গুপ্ত বাহিনী, সেই শব্দটি তিনি উল্লেখ করেছেন। আপনারা কি কেউ পেয়েছিলেন রাজপথে তাদেরকে, বা তাদেরকে কেউ রাজপথে আপনারা দেখেছেন কিনা, কি বলবেন? দেখেন, গুপ্তটা হচ্ছে একটা মারাত্মক জায়গায় অবস্থান তাদের। যে পর্যন্ত আমি আপনাকে সন্দেহ করতে পারি, আপনি আমাকে সন্দেহ করতে পারেন, কিন্তু যে পর্যন্ত আমি স্বীকার না করব সেই পর্যন্ত কিন্তু আপনি চরমভাবে ডিসিশন নিতে পারবেন না। গুপ্ত সবখানি, আমাদের গুপ্তের অবস্থা দেখে এমন মনে হয় যে এখন 3 জন কথা বললেও একটা ভয়ের কাজ করে যে আমরা 3 জন ঠিক আছি কিনা। তো এই জায়গাটা রাজনীতি অনেকটা বিনষ্ট হয়ে গেছে। সেই জায়গাটাকেই প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, আর কিছুই না। আপনার মনে পড়ে যে উনি একটা নির্বাচনী মিটিংয়ে বলেছিলেন, এই ছেলে তুমি যদি আরেকবার কথা বলো আমি তোমাকে গুপ্ত বলতে বাধ্য হব। এটা কেন বলেছিলেন? কারণ যে সময়টা আপনার হাসির কথা না, তালি দেওয়ার কথা না, আপনার তখন যদি আপনি হইচই করেন, তখন যদি আপনি ওইটাকে বিনষ্ট করার চেষ্টা করেন, আপনাকে বুঝতে হবে আপনি এটার মঙ্গল চাচ্ছেন না, ভালো কিছু চাচ্ছেন না। সেই জায়গা থেকে হয়তো উনি বলেছেন। এবং এটাও সত্যি যে একটা দল আপনার এখন নিষিদ্ধ বা স্থগিত হওয়ার পরে সেই দল থেকে যত গুপ্তরা প্রকাশিত হয়েছে, আরো দলের যদি সামনে কোনো বিপদ হয় তখন যদি গুপ্তরা প্রকাশিত হয়। প্রধানমন্ত্রী আরেকটি কথাও বলেছেন যে এই গুপ্ত রাজনীতি যারা করছে তাদের কেউ এখন এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত, কেউ বা ছাত্র শিবিরের নেতা। এই গুপ্ত রাজনীতি নিয়ে তিনি বলেছেন। জি, এবং এটা তো লুকোছাপার কিছু নাই, এটা অপ্রকাশিত, এটা ওপেন সিক্রেট। সো আপনার এখান থেকে খুব সহজেই অনুমান করা যায়। তারা স্বীকার করার পরে আমরা ধরতে পেরেছি। ধরেন আপনার ডাকসুর ভিপির কথাই যদি আমি বলি, প্রথমে কিন্তু সে কে এটা কিন্তু কেউ জানতো না, কিন্তু তার পথ কিন্তু অনেক দিনের, 2 দলেই তার পথ আছে বা স্লোগান আমরা দেখেছি মিছিলে, মিটিংয়ে। তো সে যে পর্যন্ত সে নিজে স্বীকার না করেছে, ইভেন আপনার ইলেকশন করতে গিয়েও কিন্তু তারা আলাদা একটা পার্টি বানিয়েছে, একটা কমিটি বানিয়েছে, সেটার থেকে ইলেকশন করেছে। অর্থাৎ বিভক্ত হয়ে গেছে। বিভক্ত না, এটা জনগণকে আইওয়াশ করেছে, জনগণকে একরকম চোখে পর্দা বসিয়ে দিয়েছে। তো সেইখান থেকে তারা শুধুমাত্র তাদের পাশের জন্য, আপনার আন্দোলনে সাকসেস হওয়ার জন্য তারা তাদেরকে গোপন করেছে। বাট ছাত্রদল, যুবদল তো তা করে নাই। তারা কিন্তু নিজের পরিচয়ই থেকেছে, নিজের পরিচয়ে যা কিছু করার করেছে, নিজের পরিচয়ে গুম হয়েছে, খুন হয়েছে। এই জায়গাটাই চিন্তা করলে তখন খারাপ লাগে, আর কিছুই না। জি, মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, গুপ্ত রাজনীতি নিয়ে আমরা কথা বলছিলাম। সেই গুপ্ত রাজনীতি এখন কি মনে হয় বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন সংযোজন কিংবা নতুন কৌশল হিসেবে দেখছেন, কি সব মিলে কি মনে হচ্ছে? কি বলবো এটা নিয়ে। তারপরেও ধন্যবাদ জানাই আগে শুরুতেই চ্যানেল ওয়ানের সম্মানিত দর্শক শ্রোতা যারা কঠিন কথা সহজে অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন। সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এটি আমাদের জাতি হিসেবে লজ্জার যে মাননীয় প্রাইম মিনিস্টারের মতো জায়গায় থেকে তিনি এই টাইপের বিষয়গুলো নিয়ে কথা বলছেন। গুপ্ত কে ছিলেন না, কারা গুপ্ত কারা নয়, এটি যদি আমার মনে হয় যে জাতির সামনে আরো বড় পরিসরে। মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ একটু বলতে চাই, সেটি হচ্ছে তিনি একজন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। তিনি সেই প্রসঙ্গে বলেছেন তারা যে 18 মাসের মতন দেশ পরিচালনা করেছেন, এই 18 মাস তারা কত অসহায়ের মতো ছিলেন। তিনি বলেছেন, মানে উপদেষ্টা বলেছেন যে সরকারের 60% উপরে সেই গুপ্ত বাহিনীর ইনফ্লুয়েন্স ছিল। অর্থাৎ সেখানেও কিন্তু একটি প্রশ্ন যাচ্ছে। তিনি হয়তো সরাসরি দলের কোনো নাম বলেননি। জি, সবচেয়ে বড় গুপ্ত তো কি বলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। কারণ তিনি আগে ছিলেন হলো বিএনপির রোশানলের শিকার, নেগেটিভ কথাবার্তা তার বিরুদ্ধে বহু বলেছেন ইন্টারিম আমলে। এখন দেখা গেছে যে তিনি বর্তমান মন্ত্রী, মানে এটি কি সবচেয়ে গুপ্তের প্রমাণ নয়? এরপর আপা যেটা বলছেন যে ডাকসু ভিপি সাদিক কায়েম তিনি ছাত্র লীগের মিছিলে ছিলেন, এরকম কোনো প্রমাণ কি আছে আপা? হ্যাঁ, এটা ফেসবুকে দেখেছি। এইগুলো সব ফটোকার্ড দেখেছেন আপনি, সত্য কথা নয়। না, ফটোকার্ড ভিডিও তো আর ফটোকার্ড না, কোনো ভিডিও না, এরকম কোনো প্রমাণ আপনি দেখাতে পারবেন না যে না এটা চ্যালেঞ্জ করেছে ডাকসু ভিপি যে আপনারা যেমনটা নীলুফার চৌধুরী মনে বলছিলেন যে
বিভিন্ন গণমাধ্যম বা অনলাইনে যেসব ভিডিও এসেছে সেইটাই প্রেক্ষিতে না, না, বলছিলেন। সেটার প্রেক্ষিতে কারণ আপনি ফটোকার তো একটি না বিষয়। না না না, জি। আপু এখানে একজন ব্যক্তির নামে আপনি বলেছেন আর কি, সাদিক কায়েমের ব্যাপারে আর কি। না, সেটাই আমি দেখেই আমি ভিডিওতে না, না, একের আমার মনে হয় অধিকবার আপনি তার আরেকটু স্লোগান যাচাই করেন। দেখেছি, স্লোগান দেওয়া দেখেছি, সে না শুধু জিএস পর্যন্ত, No, ডাকসুর no, no, GS no, নিয়ে no, তো no, no. কথাই হয়েছে, তাকে না, নিয়ে না, তো না, মামলা সেগুলো- পর্যন্ত এগুলো গড়িয়েছে। জিএস যখন আপু হয়েছিল তখন আমি একটু আমি শেষ করি। হ্যাঁ, আপনি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সভাপতি সেক্রেটারি সাদিক কায়েম এবং SM ফরহাদের ব্যাপারে বলেছেন, এটা তারা চ্যালেঞ্জ করেছে, ওপেন চ্যালেঞ্জ করেছে এবং এখন পর্যন্ত সেই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারেনি। আপনি এটি কোন ভিডিও দেখেছেন আমি মনে করি যে আরেকটু যাচাই বাছাই করা দরকার, করেই কথা বলা দরকার আর কি। আমি যেমনটি বলছিলাম আর কি যে গুপ্ত কে গোপনে কাজ করেছে সেটিকে আপনি এই মুহূর্তে প্রশ্ন করতে পারেন। আপনি জেনে আশ্চর্য হয়ে যাবেন, আমি 2022 সালে ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি ছিলাম। আমি সেভারেল টাইম ছাত্র দলের সভাপতি ছিলেন তখন শ্রাবণ, এবং কি বলে আর সেক্রেটারি ছিলেন হলো সেই সময় ভুলে গেলাম আর কি সাইফ। এই দুইজনকে ফোন করেছে, আমার সাথে ভিডিও কলে পর্যন্ত তারা কথা বলতে চান নাই, সাক্ষাৎ তো দূরের কথা। তো আমি কি এগুলো নিয়ে এখন আলোচনা করার কোনো বিষয়? আওয়ামী পিরিয়ডে কিভাবে আমরা আন্দোলন করেছি সেটিকে দেখার বিষয়। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে সভাপতি ছিলাম, আমার ইউনিভার্সিটি যিনি সেক্রেটারি ছিলেন সেই ভাই মুরগির খামারে রাত যাপন করতেন, যে কোনো সময় তাকে গ্রেপ্তার করে ফেলা হতে পারে। এগুলো তো আন্দোলন সংগ্রামের প্রয়োজনে আমরা করেছি, আন্দোলনের ময়দানেই তো আমরা ছিলাম। এখন এসে এই টাইপের কথাগুলো বলে আমি মনে করি যে আমরা যাদের কথা বলছি তারা নয়, যিনি বলছেন তিনি তার নিজের সম্মান ইজ্জতের দিকে আরেকটু তাকানো দরকার, এটাই আমার কাছে মনে হচ্ছে। জি, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জাতীয় ঐক্যমত্য ছাড়া আসলে রাষ্ট্রের সংসার সম্ভব নয়। সেই ক্ষেত্রে এখন যেরকম দূরত্বের কথা আমরা বলছি বা আপনি বলছিলেন কিছুক্ষণ আগে, সেক্ষেত্রে সরকার এবং শহীদদের মধ্যে যে আস্থার সংকট তৈরি হয়েছে, বা এই যে সরকার নির্বাচনের আগে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি দিল, নির্বাচনের পরে সেটি গঠন করা হয়নি, সেটি নিয়েও সেটির উত্তরও নিব নীলোফার চৌধুরী মনির কাছে। কিন্তু তার আগে একটু জানতে চাই, এই যে আস্থার সংকট তৈরি হয়েছে, এই অবস্থায় জুলাই সনদ বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত? না, আস্থার সংকটের কোনো কারণ নাই, তবে বিরোধী দল চেষ্টা করছে যারা বর্তমানে ক্ষমতাসীন আছে তাদের সাথে জনগণের একটা দূরত্ব সৃষ্টি করা। তো সেটা পারবে না। হ্যাঁ, তারা তাদের চেষ্টা চালিয়ে যাবে। হ্যাঁ, 11 দল মোর্চা করে হয়তো সারা দেশে চষে বেড়াচ্ছে। তারা পার্লামেন্টে এক ধরনের বক্তব্য দেয়, বাইরে এসে আবার তার অন্য ধরনের বক্তব্য দেয়, সেটা আমরা দেখেছি। ওখানে গেলে বলে যে আমরা আপনাদের সাথে সার্বিক সহযোগিতা করবো, 2 হাত তুলে দেয়। আর ওখানে গেলে মানে ইয়ে দেখায় আর কি, বুড়ো আঙুল দেখায়। তো এটা তো আমরা বলি যে অপরাজনীতি। এই অপরাজনীতি বাংলাদেশে আর চলবে না। এই যে ত্যাগ তিতিক্ষা জনগণের এবং সর্বশেষ যে তরুণ সমাজ যেভাবে আত্মত্যাগ করলো, তো সেটা তো বিএনপি সবসময় বলছে যে আমরা জুলাই সনদ এবং আমাদের 31 দফা আমরা অঙ্গীকার আছে, আমরা এটা করব। কালকেও বলেছে, সংসদে বলেছে, এবং মহাসচিবও গতকালকে বলেছেন আরেকটা আলোচনা সভায়। সুতরাং আমাদের তো আশ্বস্ত হওয়া উচিত, তাদের তো সময় দেওয়া দরকার। এই যে ধরেন একটা সংবিধান সংশোধন কমিটি করেছে, ওনারা বলতে না, সংস্কার কমিটি না হলে আমরা যাব না। এখন সংশোধন সংস্কার এগুলো নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, তাতে মূল কাজটা হবে না। তো আমার মনে হয় যদি ওনারা বিরোধী দল সরকারকে পার্লামেন্টে সহযোগিতা করতে চায়, তাহলে তো বিভিন্ন কমিটিতে থাকতে হবে, এবং তাদেরকে তো অনেক সম্মানজনক 2-1টা কমিটির তো চেয়ারম্যানও করছে, এটা আছে আমাদের 31 দফাতেও আছে, জুলাই সনদে আছে। তো এগুলো তো আমাদের অঙ্গীকার। তো এখন আমি মনে করি বিএনপি সরকার বা আমরা যারা আছি এই সরকারের সাথে আমাদের সারা দেশে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের যে একটা ঐক্য সৃষ্টি হয়েছে, এটা কেউ ভাঙতে পারবে না। এই ঐক্যের মধ্যেও জামাত ছিল, কিন্তু জামাতকে নিয়ে প্রশ্ন হচ্ছে তারা আসলে কতটুকুন ছিল। যেমন আমি একটা বলি, 28 অক্টোবর আমরা সভা করলাম এর সামনে, নটরডেম কলেজের সামনে, আর জামাত করলো শাপলা চত্বরে, বিএনপি করলো বিএনপির ওখানে। আমাদেরকে পুলিশ বলল আমরা এখন জামাতের উপর হামলা করব, আপনারা একটু সরে যান, মানে একটু। তো আমরা একটু, যেহেতু বুঝেন তো আমরা যে রাজনীতি করি, তো আমরা একটু ওখান থেকে সরে ভিতরে গেলাম। কিছুক্ষণ পরে দেখি ওনাদেরকে জামাই আদরে গার্ড দিয়ে নিয়ে এসে আমাদের জায়গায় বসিয়ে সুন্দরভাবে সভা সমাবেশ করতে দিয়ে ওনারা বাড়িতে চলে গেল, আর ওখানে করলো রণক্ষেত্র।
বিএনপির ওখানে মনে আছে তো? মার্ডার হয়ে গেল। মার্ডার না, আরে চিফ জাস্টিসের বাসায় কোনো আক্রমণ হয় নাই, সেখানে বলে যে চিফ জাস্টিসের বাসায় হামলা হয়েছে, ওই যে গাজীপুরের লোকজন এসে ছাত্রলীগ গেল। তো এগুলো তো আমাদের চোখের সামনে আমরা দেখেছি। তো আমি অতীতে আর যাই নাই, এখন ইদানিংকালে তাদের যে ভূমিকা আমরা দেখছি, আমি মনে করি এটা সঠিক হচ্ছে না। তারা বিরোধী দল হিসাবে বলেছিল, হ্যাঁ, তারা তাদের অঙ্গীকারটা আমার কাছে মনে হয়েছে অঙ্গীকারটা রক্ষা করতে পারছে না, যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী মধ্যে মধ্যে কিছু বক্তব্য দিতে উনি হয়তো বাধ্য হচ্ছেন। হ্যাঁ, বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। আমরা আশা করব দেশের মধ্যে যাতে মাত্র 5 মাসের মাথায় আপনি কেন এত বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, কেন এত উত্তেজনা সৃষ্টি করবেন জনগণের মধ্যে? হ্যাঁ, সেটাই হলো আমাদের আশঙ্কার বিষয়, যে তারা যেন এই কাজগুলো না করে। জি, আপনাকে ধন্যবাদ। নীলুফার চৌধুরী মনি, গণভোটের রায় অনুযায়ী দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের নারী নেত্রীরা। এই বিষয়ে আপনার কাছে আসবো, একটি বিরতি নিয়ে ফিরছি। সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গে থাকুন। স্বাগত কঠিন কথা সহজের আজকের আয়োজনে। নীলুফার চৌধুরী মনি, গণভোটের রায় অনুযায়ী দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের নারী নেত্রীরা। জামায়াত আদর্শিক কারণে আমরা দেখেছি তারা নারীদেরকে মনোনয়ন দেয় না, কিন্তু নির্বাচনের আগে আমরা দেখেছি আবার নারীদেরকে ভোটের মাঠে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে আগামী যে স্থানীয় সরকার নির্বাচন আসছে, সেখানেও কি একই চিত্র দেখা যাওয়ার সম্ভাবনা আছে কিনা? আর আসলে জামায়াত আসলে নারীদেরকে কি চোখে দেখে? এইটা জামাত যা করেছে নারীদেরকে নিয়ে, এটা ডাবল স্ট্যান্ডার্ড। এই জন্য বলছি আমি, দেখেন সমস্ত বাংলাদেশে জামাত ঘরে ঘরে যে পৌঁছে দিয়েছে, এটা নারীদের মাধ্যমে। মেন কাজগুলো নারীদের দিয়ে করিয়েছে। নারীদের তাদের নাকি শূরা সদস্যও আছে, এবং 43% তাদের কথা মতো নারী জামাতে কাজ করে। এই 43%-এর মধ্যে আজকে আমার পাশে যে আমার ছোট ভাই বসে আছেন, সেও কিন্তু নতুন ছাত্র শিবিরের পদ ছিল, তারপরে যেখানে নতুন নির্বাচন করেছেন, নতুন এমপি হয়েছেন, এরকম জামাতে প্রচুর পার্সেন্টেজ অনুযায়ী আমার মনে হয় 80%-এর নিচে হবে না। সেইখানে তারা যদি নতুন হয়ে যদি অভিজ্ঞতা অর্জন করতে পারে বা দাঁড়াতে পারে, তাহলে নারীদের কোথায় আপনার সমস্যাটা ছিল যে তারা এখনো প্রস্তুত না। যদি প্রস্তুতি না হয়, তাহলে আবার আপনার সংরক্ষিত কোটায় যে 13টা নারী, সেটা কিন্তু তারা ঠিক মতোই নিল। আপনার সমস্ত দলগুলো মিলে সংস্কারে বলল যে 5% নারীদের মনোনয়ন দিবে। বিএনপি 3%, 3.5% দিল। জামাত কিন্তু একজন নারীকেও দিল না। আপনি কি এটা আমাকে বুঝাবেন? জামাতের কিন্তু নারী সিলেক্টেড এমপি কিন্তু এর আগেও ছিল, যারা বেঁচে আছেন, যারা সুস্থ আছেন। তাহলে অভিজ্ঞতা নেওয়ার পরে সংসদে তারপরেও তারা যোগ্য হতে পারলো না ভোট চাওয়ার জন্য। এই যে ডাবল স্ট্যান্ডার্ড কথা, নারীরা সর্বোচ্চ আসন নিতে পারবে না, এটা জামাতের কিন্তু গঠনতন্ত্রে নাই, কিছুই নাই ওই ব্যাপারে। তাহলে গঠনতন্ত্রে যেটা নাই, সেটা তারা বলে, তারা কিন্তু ওপেন বলে এখানে, যে নারীরা সর্বোচ্চ পত্রায় যেতে পারবে না। এটা জামাতের আমির বলেছেন, বা আরও নারীরাও বলেছেন। তো এই যে নারীদের সঙ্গে যে এই যে মানে খেলা আলো আধারির, এটা তো একদমই ঠিক না, একদমই ঠিক না। যে দেশে 50 আপ নারীর ভোটার বা 50 আপ নারী যে দেশে বাস করে, সেই দেশে নারীদের সঙ্গে এটা প্রবঞ্চনা। আজকে নারীরা হয়তো কিছু বলছে না, আজকে নারীরা বুঝে না তা কিন্তু না। ওই বুয়েট থেকে পাশ করা একজন নারী, মেডিকেল থেকে পাশ করা একজন নারী, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একটা নারী, 2 আর 2 যোগ করলে কত হয়, এটা কি তারা জানে না? অবশ্যই জানে। আপনি একজনকে কিছুক্ষণের জন্য বোকা বানায় রাখতে পারেন, কিন্তু সারা জীবনের জন্য বোকা বানায় রাখতে পারেন না। তো এই জায়গাটায় আমি বলি, আপনি দেখেন তারা হিজাব নেকাব পরা নারীদেরকে মনোনয়ন দিয়েছে আপনার ওখানে, আপনার সিলেক্টেডে। আবার হিজাব নেকাব ছাড়াও কিন্তু চুল দেখা যায় এরকম নারীও কিন্তু ওখানে মনোনয়ন পেয়েছে, কিংবা মানে একদম আলট্রা মডার্ন নারীও কিন্তু ওইখানে মনোনয়ন পেয়েছে। হতে পারে সে জোটের বলবেন, জোটের বললে তো হবে না, আপনি তো আপনার স্ট্র্যাটেজির বাইরে চলে গেলেন ওখানে। তো তারা তাদের স্ট্র্যাটেজি কিভাবে ঠিক করে, এটা সাধারণের জন্য বোধগম্য না, কিন্তু রাজনীতিটা কিন্তু সাধারণের জন্যই। সমস্ত মানুষ আমাকে যদি দুর্বোধ্য মনে হয়, মানুষ কেন আমাকে খুশি মনে নিবে, মানুষ কেন আমাকে সহজভাবে চিন্তা করবে, তাহলে তো আমি দুর্বোধ্যের মধ্যেই থেকে যাব। তো সেই জায়গায় আপনি দেখেন
যে নারীদেরকে নিয়ে কীরকম একটা খেলা হলো সেই সংস্কার পরিষদেই, কমিটিতেই, সেখানে নারীদেরকে প্রথমে তারা অনেক কিছু দিবে এইসব বললেন, তারপরে কিন্তু তেমন কিছুই হলো না। সর্বোচ্চ হলো 5%। সেই 5%ও কিন্তু হাতে কলমে পাওয়া গেল না। হাতে কলমে অন্য অন্য দলে পাওয়া গেল কম বেশি, কিন্তু জামাতে একদমই পাওয়া গেল না। অথচ দেখেন এই নারীদেরকেই তারা আবার ব্যবহার করছে বিভিন্নভাবে। আজকে সারাদিন দেখেন, সারাদিনে আপনার পত্রিকা, টেলিভিশন, মিডিয়াগুলো দেখেন, এটা দুঃখজনক। আমার কথা সেটা না, যদি বিয়েও হয়ে থাকে এত আপ অ্যান্ড ডাউনের মধ্যে কিভাবে সম্ভব এই 2026 সালে যে এইভাবে কিভাবে সম্ভব? তো আমি ওই কথায় যাচ্ছি না, আমি বিব্রত বোধ করি ওই কথাগুলো বলতে। আমি শুধু বলতে চাই, একজন মানুষ, নারীকে নারীর মর্যাদা দিলে সমস্যাটা কোথায় তাদের? অথচ নারীদের দিয়ে তারা সবচেয়ে বেশি দুর্বোধ্য কাজগুলো করিয়েছে। নারীর তালিমের নারী দিয়ে তারা বিভিন্ন বিএনপির দুর্গে ঢুকেছে, আপনার অন্য দলের দুর্গে ঢুকেছে, বাম দলের দুর্গে ঢুকেছে। আমি দুর্গে ঢোকাটা অপরাধ বলে বলছি না, কিন্তু তারা এত সিরিয়াস কঠিন কাজ, যে কাজে তারা যেতে পারে না, সেই কাজ নারীকে দিয়ে করিয়েছে। অথচ ওই নারীদেরকে কতটা বঞ্চিত করেছে। জি, মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, যেমনটা নীলুফার চৌধুরী মনি বলছিলেন, এই যে আসলে জাতীয় নির্বাচনে আপনারা নারীদেরকে মনোনয়ন দেন, কিন্তু সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়েছেন। দেখুন, বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর অর্ধেকের বেশি নারী। তো এই বিপুল জনগোষ্ঠীর একটি অংশ যদি সংসদে প্রতিনিধিত্ব আপনাদের হয়ে না করে, আমি জাতীয় নির্বাচনের কথা বলছি, তো সেই ক্ষেত্রে দেশ কিভাবে আগাবে? বা এই যে জামায়াতের মধ্যে যে দ্বিচারিতাটা, যে ধরেন জাতীয় নির্বাচনের মনোনয়ন দিল না, সংরক্ষিত নারী আসনে দিল। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। সেক্ষেত্রে এটা কেন, মানে ব্যাপারটা কি এরকম যে দরজা খোলা রেখেছি কিন্তু পর্দা দেয়া? মানে এটা স্বাধীন এবং গণতান্ত্রিক দেশ, এটা মনে করেন? আপনাকে একটা প্রশ্ন করেছি তানি আপু, জি, মানে এটা স্বাধীন এবং গণতান্ত্রিক দেশ, এটা আপনি মনে করেন? এখন তো এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি 2026 সালে এসে গণতান্ত্রিক যেই মানে এত উত্তরণের পথে আমরা, দেখার দরকার নাই, ইয়েস অর নো? জি, আমার মনে হয় স্বাধীন এখন আছে। আপনার মনে হয় আলাদা করে দরকার নাই, মানে এটা স্বাধীন এবং গণতান্ত্রিক স্বাধীন আছে বলে তো আমি এখানে বসে আছি, সেটাই বলছি। তো একজন নারী যদি তিনি মেইন স্ট্রিমে আসতে না চান, নীলুফার চৌধুরী মনি আপার কাছে আমার আবেদন রইল, আমাদের সংগঠনের যারা এখন সংসদে নারী নেত্রী আছেন তাদের সাথেও প্রয়োজনে কথা বলতে পারেন। আমি যেটি বলছি সেটি আরও যাচাই করতে পারবেন। আমাদের নারীদেরকে এই উইলিংনেস দেওয়া হয়েছিল, প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনাদেরকে আমরা মেইন স্ট্রিমে প্রার্থী করতে চাচ্ছি সরাসরি, কিন্তু নারী সুরা সদস্যরা তাদের নিজেদের অঙ্গনে আলাপ আলোচনা করে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে আমরা এখন দেশের যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আমরা মনে করছি না যে আমরা এই মেইন স্ট্রিমে যাওয়ার জন্য নিরাপদ বোধ করছি, এটা তাদের হলো বক্তব্য। এবং আপনারা জানেন যে কুমিল্লা সহ সারা দেশের অসংখ্য জায়গা এবং আমার এলাকায়ও নারীদেরকে নির্বাচনের আগে থেকে, অর্থাৎ আমরা কিন্তু দীর্ঘ সময় ধরে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়েছি, নারীরাও অংশগ্রহণ করেছে সেখানে আর কি। আপনি যেমনটি বলছিলেন যে 51% নারী প্রায় বাংলাদেশে, সেখানে আমাদের প্রায় দলে 40%-এরও বেশি নারী সদস্য রয়েছেন আর কি। তো তারা কিন্তু হিউজ কাজ করেছেন নির্বাচনী ওয়ার্কে, সেই জায়গায় গিয়ে ব্যাপকভাবে ভিকটিম হয়েছে। নিরাপত্তা বোধ করছেন না কেন? তারা ভিকটিম হয়েছেন, তাদের হিজাব খুলে নেওয়া হয়েছে। মানে এই যে হিজাব নিয়ে যে আলোচনা হয়, আসলে লম্বা সময় দরকার, আমি বলতে পারছি না এই মুহূর্তে, বাট এটুকু বলি যে যেভাবে হামলার শিকার হয়েছেন এসবের এগেইনস্টে তারা তাদের মতো করে। কেন বললাম কেন তাদের নিরাপত্তা নেই? কারণ দেখুন, বাকি যে রাজনৈতিক দলগুলো আছে, যেমন বিএনপির কথা যেহেতু নীলুফার চৌধুরী মনি আপা আছেন, উনার ক্ষেত্রেও যদি আমরা বলি, বা যারা আছে বাকি রাজনৈতিক দলগুলো, এনসিপি বা যারা অঙ্গ সংগঠন আছে, সবাই তো আসলে নারীদেরকে নেতৃত্বে রেখেছে। তারা কিভাবে নিরাপত্তা পেল, আপনারাই কেন পাচ্ছেন না? এটা তো আমাদের বিরাট প্রশ্ন। আওয়ামী লীগ, বিএনপি বিগত সময়ে অজুহাত, বাকিদের তো এটা আমার কথা শেষ করতে দেন, আমি শেষ করি। নারীরা যদি না আসতে চায়, আমাদের নারীরা, আমরা যদি জানাই তাদেরকে যে আপনারা আসেন, এরপর আমার কি করার থাকতে পারে? আমি বলেছি কিছুক্ষণ আগে দেশটা স্বাধীন গণতান্ত্রিক, কিন্তু আপনারা যখন ভোটারদের কাছে নারীদেরকে পাঠাচ্ছেন, নির্বাচনের পূর্ববর্তী সময়ের কথা বলছি, তখন নারীদেরকে যখন পাঠাচ্ছেন তারা প্রার্থী নিজেরা হতে চাচ্ছেন না, কিন্তু আপনি বলেন নিরাপত্তার জন্য, কিন্তু যখন তাদেরকে ভোটারদের দ্বারে দ্বারে পাঠাবেন। আমি বলেছি, আমি তো প্রেক্ষাপটটা বলেছি, আপনাকে শেষ করতে দেন আমাকে। আমি বলেছি যে তারা এই ভোটে কাজ করা সহ সামগ্রিক ব্যাপারে এঙ্গেজড হয়ে তাদের হয়তো ফাইনাল সিদ্ধান্ত এটাই যে তারা নিরাপত্তা বোধ করে, এটা তারাই বলেছেন, আমরা বলছি না। আমাদের নারী দায়িত্বশীলরা এটা বলেছেন, আপনি চাইলে ইউটিউব সার্চ দিলে বা ফেসবুক সার্চে পেয়ে যাবেন। যদি নিরাপত্তা না, আমি সেটাই বলেছি যে বাড়িতে যাওয়ার পর তারা যে হেনস্থার শিকার হয়েছেন,
সেই প্রেক্ষাপটকে বলেই তারা উল্লেখ করেছেন যে আমরা এই মুহূর্তে মোহাম্মদ নিরাপত্তা রাশিদুল বোধ ইসলাম করছি রাশিদ, একটু আপনাকে না না ইন্টারাপ্ট আপনি করি। আমারটা শেষ করতে দিচ্ছেন না। আচ্ছা বলেন। তারা এটা তাদের বক্তব্য বলেছেন, কিন্তু এটা বলেছেন যে আমরা ভবিষ্যতে ভেবে দেখব, জি। আমাদের অঙ্গনে আলোচনা ফাইনাল হইলে যদি এরকম হয় যে আমরা মনে করছি যে সব মিলে আমরা প্রিপেয়ার্ড, তাহলে আমরা প্রার্থী দিব। ঠিক আছে, আপনার কথা আমি শুনলাম, কিন্তু আমার একটা প্রশ্ন, যেটা শেষ প্রশ্ন আপনার কাছে এই মুহূর্তে, সেটি হচ্ছে যে যদি আপনি নারীদেরকে মনোনয়ন দেন, যে কোনো একজন বা দুজন নারীকে মনোনয়ন দেন, সেক্ষেত্রে তো তাদের ভোটারদের কাছে যাওয়ার প্রয়োজন হচ্ছে না, মানে অতটা যাবে হচ্ছে না? তারা যাবে হয়তো, কিন্তু এখন নির্বাচন পূর্ববর্তী সময়ে আমরা যতটা দেখেছি যে তারা জামায়াতে ইসলামের পক্ষ থেকে ভোট চাইছেন বা যেটি হোক, সেই ক্ষেত্রে এতটা তো হতো না, বা বাকিরাও তো ভোট চাইছে, বাকি যে নারী সদস্যরা আছেন বাকি দলগুলোর, তাদের আমার ক্ষেত্রে কথাটা আপনি মূল্যায়ন করছেন না। জি, আমি মূল্যায়ন আমার করছি কথাটা শুনেন আগে। তাদের। না 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 তানি, আপনি আমার কথাটা শুনেন আগে। আপনি আপনার মতো করে বললে তো হবে না। আমি এখানে। আমার মতো কেন বলবো? না, আপনি আপনার মতো আমি করে আমার বলছেন। করে কেন না, না, এটা শেষ করতে দেন আমাকে। আচ্ছা ঠিক আছে, শেষ করো। আমাদের নারী সদস্যরা একথা বলেনি যে তারা কোনোদিনই এই নারী কি বলে মেইন স্ট্রিমে নির্বাচন করবেন না। তারা বলেছেন যে আমরা আলোচনা করছি, এই ইলেকশনে আমরা যেতে চাচ্ছি না। এখন ফিউচারে তারা যাবেন না কিনা বা সিদ্ধান্ত কি নেবেন সেটা তো আমি এই মুহূর্তে বলে দিতে পারছি না। এর অর্থ এই নয় যে তারা নির্বাচনের বাইরে অন্য অন্য কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন না, কিন্তু আমরা যেখানে বলেছি 40%-এরও বেশি সংখ্যক নারী আমাদের সংগঠনে, আর কারোর অন্য কোনো সংগঠনে এরকম সংখ্যক আছে কিনা সেটা দেখান। জি, বাট কিন্তু গত নির্বাচনের আগে, এই যে 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো, তার আগে আমরা দেখেছি আপনাদেরই একজন নেত্রী, নামটা আমি বলছি, তিনি বলেছেন যে আমরা আসলে সর্বোচ্চ পর্যায়ে জামায়াতের নেতৃত্বে যেতে পারবো না, এটা আমরা দল হিসেবে মেনে নিয়েছি। মেনে নেওয়া আর নিজে থেকে না চাওয়া দুটো কি চাইছেন না, পার্থক্য তারাও আছে না? চাইছেন না, চাওয়ার কিন্তু সুযোগ তারা নাই। বলেছেন যে আমাদের না, না, আসলে না, না, সুযোগ নেই, না এখানে আমরা যেতে পারবো না, পারবে না দুটো তো তো। দুই জিনিস। তারা তো পারবে না। যখন আমি একটা ইসলামী সংগঠন বলছি, তখন ইসলামী সংগঠনে নারী নেতৃত্বকে মেনে নিচ্ছে না। তো সেটা আপনি কিন্তু শুরুতে সেটা বলেন কিন্তু, নাই, আপনি কিন্তু মাত্র বলছেন না, আমি সেটাই বলছি। আপনি না, না, আপনি বলতে গঠনতন্ত্র। পারেন আদর্শিক কারণে। আদর্শিক কারণটা শুরুতে উল্লেখ করেছি আমি, যে এটা একটা বাস্তবতা। সেই বাস্তবতার নিরিখে সামগ্রিক বর্তমান সার্কামস্টেন্সে নারীরা সিদ্ধান্ত নিয়েছে যে তারা ইলেকশনে এই মুহূর্তে প্রার্থী হচ্ছে না। এর বাইরে আর কিছু না, তারা সকল কার্যক্রমে আছে, ইভেন এখন সংসদে তারা নারী সদস্য হিসেবে আছেন। কিন্তু কথা তো একটাই, যে সর্বোচ্চ পর্যায়ে তারা যেতে পারবেন না, এটা দলের পক্ষ না থেকে, যাওয়ার যেহেতু কারণে ইসলামিক আমি যে বলতে চাচ্ছি আদর্শ। যে তারা যে না যাওয়ার কারণে আমাদের নারীদের মধ্যে এটা নিয়ে কোনো অসন্তোষ পেয়েছেন? না, অসন্তোষের কথা না, আমি তাহলে আপনি এই আদর্শটা প্রশ্ন জানতে করবেন চাচ্ছি, কেন? আদর্শটা জানতে চাচ্ছি, কারণ আপনি শুরুতে কি বলেছেন যে তারাই চায় না, আমরা ভবিষ্যতেরটা জানাবো তারা যদি ভেবে দেখবে। কিন্তু আসলে শুরুতেই তো আসলে একটা কথা আপনার বলে দেওয়া উচিত ছিল, যে আসলে আমাদের আদর্শই নেই, আমরা উচ্চ পর্যায়ে বা সর্বোচ্চ পর্যায়ে যেটা বলেন সেখানে আসলে নারীদেরকে সেটার সাথে এটা মিলাবেন না তো। না, না, আমি নেতৃত্বের কথা শেষ করি। জি, বলেন। আমাদের নারীরা তো ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন, নির্বাচনে বিজয়ী হয়েছেন অসংখ্য সারা দেশে, সেটা উপজেলা পরিষদে এবং একই সাথে হলো কি বলে এটাকে ইউনিয়ন পরিষদে, পৌরসভাতে তারা নির্বাচন করে বিজয়ী হয়েছেন। এরকম ঘটনা কিন্তু আপনিও জানেন, আমরাও সবাই জানি আর কি। সুতরাং এই মুহূর্তে তারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে না। এখন তারা চাচ্ছে না, আমি তো তাদের উপর চাপিয়ে দিতে পারছি না আর কি, দল তো তাদের উপর চাপিয়ে দিতে পারছে না। ইভেন কথা হয়ে গেল। না 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 না, কেন না নীলর পাপা, কতক্ষণ আগে আপনি নির্বাচন- বললেন যে আমাদের দল ও ইসলামিক দল চায় না। যেমন নির্বাচনের আগে তারা কিন্তু এটা আচ্ছা, বলেছিল, আমি এইজন্য প্রথম থেকে বলি, আমি নামটা না না আপনাকে না বলতে আমি পারবো। আমি প্রথম জি, থেকে শেষ করি, জি। আপনারা কথাটাকে ইয়ে করে ফেলছেন আর কি। এক নাম্বার বলি, দলীয় প্রধান হিসেবে নারী প্রধান হবেন, এটা ইসলামিক রুলস রেগুলেশন আকারে সুযোগ নাই। এটা আমাদের নারীরাও জানে, আমাদের পুরুষরাও জানে, এটা নিয়ে কারোর মধ্যে কোনো দ্বিমত নাই। এক সেকেন্ড অর্থাৎ হচ্ছে দলের যে প্রধান হতে পারবে না। দলের প্রধান হতে পারবে না, এটা নিয়ে আমাদের কারোর মধ্যে কোনো আছে কিনা সেটা আপনি জিজ্ঞেস করে নিতে পারেন প্রয়োজনে। এক সেকেন্ড হচ্ছে যে নারীরা নির্বাচন করবে কিনা মেইন স্ট্রিমে। প্রথমত হচ্ছে যে আমাদের নারীরা উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভায় ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেছেন, মহিলা মেম্বার হিসেবে নির্বাচন করেছেন। কিন্তু তারা জাতীয় নির্বাচনে 2026-এর 12 ফেব্রুয়ারির যে ইলেকশন, সেটাতে অংশগ্রহণ করবে না বলে তারা জানিয়ে দিয়েছে সাফ। এবং ভবিষ্যতে করবে কিনা সেটাও তারা বলেছে যে আমরা বিবেচনা করে দেখব, আমাদের সকল কিছু মিলিয়ে যদি মনে হয় যে আমরা মেইন স্ট্রিমে আসবো, তো আমরা ফিল করছি যে হ্যাঁ, ভবিষ্যতে তারা নির্বাচন করবে ইনশাআল্লাহ। এই তিনটার বাইরে আমার মনে হয় না যে এটা নিয়ে বিতর্ক করার আর কোনো কারণ আছে। এখন আমার তো অনেকগুলো ইস্যু ছিল, সেগুলো একটু শেষ করে আসি। জি, এক নাম্বার হচ্ছে যে জি। দাদা যেটি বলেছেন আর কি, যে সংসদের ভিতরে এবং বাহিরে আমরা বৈপরীত্য না, দাদা আমরা বৈপরীত্য নিয়ে আছি না, নাই তো। আমরা সংসদের ভিতরেও গণভোটের বাস্তবায়ন চাই, বাহিরেও তাই। এটার কথার আঙ্গিকটা আপনার কাছে যেভাবেই মনে হোক না কেন, মূল ইস্যু কিন্তু এটা
জুলাই সনদ বাস্তবায়ন অক্ষরে অক্ষরে করবে আপনি বলেছেন, সরকারের তরফ থেকে এই কথা যেটি এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদবর্গ সংসদ সদস্যরা এই কথাটা বলছেন। জুলাই সনদ বাস্তবায়নে এই 5 মাসে আপনি বলছেন আরও সময় দেওয়া দরকার, 5 বছর দেন। তাহলে এভাবে যদি সময় দিতে দিতে আপনি মনে করেন যে জুলাই সনদ বাস্তবায়ন হবে, তাহলে আমরা মনে হয় না যে কোনো স্বাধীন দেশে রয়েছি যেখানে মানুষের, আর আপনি কি বলেছেন যে জনগণের সাথে বিরোধী দল সরকারের একটা দূরত্ব সৃষ্টি করতেছে। না, সরকার অলরেডি জনগণ থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে। যেখানে 70% মানুষ গণভোটে রায় দিয়েছে, সেই 70% রায়কে তারা বলছে যে এটা একটা ভুল। জনগণ এতটা বোকা হয়ে গেল এখন, আর সরকার চালাক হয়ে গেল, এবং চালাকিটা যে তারা করেছে সেই কথাটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে তিনি ক্লিয়ার করেছেন আর কি। তো এই বিষয়গুলোকে আপনাদের অবশ্যই অ্যাড্রেস করতে হবে। এরপরে 28শে অক্টোবরের কর্মসূচি নিয়ে বলেছেন যে আমরা কি করেছি না করেছি। দাদা না এখানে বলি আর কি, বিগত 17 বছরে কারা আন্দোলন করেছে কতটুকু, এটি যদি আপনি এভাবে মূল্যায়ন করেন, আমি লজ্জা পাচ্ছি এ ব্যাপারে আমি প্রশ্নের উত্তর দিতে বিব্রত বোধ করছি। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনি যদি ছোট্ট করে যুক্ত করতে চান 1 মিনিটে। জি বলবো। জি, উনি মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ যেমনটা বলছিলেন যে আপনি তাদের বৈপরীত্য নিয়ে যে কথা বলছেন, সেই সাথে একটা প্রশ্ন। জি জি আচ্ছা শুনেন, এগুলো তো যত আলোচনা করবেন না, 86 এর অবস্থাটা দেখেন, তারা কিভাবে চলে গেল আওয়ামী লীগের সাথে, জাতীয় বেঈমানের খাতায় নাম লেখালো। তো এরা তো আমরা সবসময় দেখেছি যে আওয়ামী লীগের ছায়ায় থাকতে খুব কমফোর্ট ফিল করে, অথচ আওয়ামী লীগ তাদেরকে কত অত্যাচার নিপীড়ন তারাই জানে। বা কি হয়েছে, আমরা আওয়ামী লীগের ছায়ায় থেকেছি, ওই যে ছায়া নাকি রাজনৈতিক কর্মসূচি দাদা। তো আপনি বিএনপিকে বাদ দিয়ে তো ওই বেঈমান হয়ে গেলেন। কেন সেই প্রেক্ষাপটটা আপনি নিয়ে আসেন, শুধু একটা বাক্য দিয়ে শেষ করে দিবেন না। না কেন গেলেন? আপনারা তো তখনই বললেন যে যারা সেই সময়কার রিয়েলিটি কি ছিল। তো গিয়ে তো এরশাদকে তো আপনি একটা দীর্ঘ শাসন চালানোর সুযোগ করে দিলেন তাকে। বিএনপি ছাড়া বাংলাদেশে জামাত ইসলামীর বিগত দিনে কোনো জোট হয়নি, রাজনৈতিক কর্মসূচি হয়েছে। আমি সেটা তো আপনি 86 এ যেটা করে আপনারা সেটা কি জোট হয়েছিল? ছোট ছিলেন, সেটা কি জোট হয়েছে? না, এই কথাটা অনেকেই বলে যে আমরা ছোট ছিলাম, কিন্তু আমরা তো পড়াশোনা করি অল্প স্তর। 86 এ তো আমরা খুব অ্যাক্টিভলি ছিলাম। হ্যাঁ আপনি ছিলেন, কিন্তু আমরা কি কোনো জোটে তারপরে গিয়েছি? দেখেন এই যে এর সময় তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনে পুরোপুরি আপনারা ইয়ের সাথে চলে গেলেন, আওয়ামী লীগের সাথে। আওয়ামী লীগের সাথে চলে গেলাম মানে কি? 86 আর 96 হ্যাঁ, চলে গেলাম মানে কি? আওয়ামী লীগের সাথে মানে ওই জোট তো করেছি। বিএনপির আপনি অথচ জোট করেছি। আপনারা বিএনপির থেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছেন, মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, সংখ্যা পারে কত কিছুই তো করেছেন, তাই না? কিন্তু মধ্যে দেখা যায় যে সেটা আপনারা ভুলে যান। না আমরা ভুলে যাই না, আমরা রাজনৈতিক কর্মসূচি। এই যে এইবারও দেখেন, সবার আগে সম্মানিত আমির বলল আওয়ামী লীগ যা করেছে আমি মাফ করে দিলাম। এটা আমরা আওয়ামী লীগ এই কথা বলেনি, আমরা শুনি নাই। বলেছে। ভাষাটা আপনি বদলে ফেলবেন না দাদা। ভাষা যদি বদলে ফেলেন আপনার মতো করে বলেন, তাহলে কিন্তু ইনজাস্টিস হবে। আমার মতো না, এটা জাতি। না আপনি আপনার মতো করে বলেছেন। জাতি তো শুনেছে যে আপনি আপনার মতো করে বলেছেন, আওয়ামী লীগের, এটা আপনি বলতে পারেন না। আওয়ামী লীগের অপরাধ আমি মাফ করে দিলাম। তিনি বিরোধী দলের নেতা, তার কথাকে আপনি মূল্যায়ন করা উচিত। উনি তখন বিরোধী দলীয় নেতা হয় নাই। ওকে, তিনি দলের আমির, তিনি কি বলেছেন সেটা তো ক্লিয়ার আছে মানুষের কাছে। এই কথাগুলো তো সারা দেশের বিশ্বের মানুষ শুনেছে। এখন আপনারা যদি বলেন না আমরা ভুল ব্যাখ্যা বলি না, করছেন। ওইটা বলি নাই, হ্যাঁ আপনি ভুল ব্যাখ্যা করছেন। এখনো তো অনেকেই মনে করে শেখ হাসিনা আসার পেছনে বোধহয় আপনাদেরও কোনো ইয়ে আছে। সেটা তো আপনাদের ব্যাপারেও বহু কথা আছে, বলা যায় না। আপনাদের ব্যাপারে ওটা জাতীয় পার্টির সম্পর্কে বলে, আপনাদেরও বলে। জি, আমরা আবারও আলোচনায় ফিরবো, একটি বিরতি নিয়ে ফিরছি। আবারও সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গে থাকুন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। স্বাগত আরও একবার কঠিন কথা সহজের আজকের আয়োজনে। মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট থেকে কওমি ধারার কয়েকটি রাজনৈতিক দলের বেরিয়ে যাবার খবর শোনা যাচ্ছে, এবং জামায়াতের কেউ বলছেন যে এর পেছনে, মানে তাদের জোট ভাঙার পেছনে সরকারের হাত আছে। জামায়াতের জোট ভাঙার খবরের সত্যতা কতটুকু সেটা আমি প্রথমে জানতে চাই, সেই সাথে জানতে চাই বিএনপি আসলে কেন আপনাদের জোট ভাঙবে, কেন তাদের হাত থাকবে? দুইটা বিষয়। এক নম্বর হলো যে জোট থেকে কেউ বের হয়ে যাবেন কিনা, এটা এট ফার্স্ট কথা হচ্ছে যে যদি কেউ মনে করে যে থাকবে না, তাহলে তো তাদেরকে জোর করে রাখা কঠিন। কিন্তু এখন পর্যন্ত আমার জানা নাই যে কারা জোট থেকে বের হয়ে যাওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন। ইভেন ইঙ্গিত করা হয়েছিল যে আল্লামা মামুনুল হকের দল বের হয়ে যাবেন, কিন্তু উনি তো আবার এটা ক্লিয়ার করেছেন, আপনি মনে হয় খেয়াল করেছেন, 2-3 দিন আগে তিনি তার বক্তব্যে বলেছেন যে এই মুহূর্তে জোট থেকে বের হয়ে যাবেন বা এই টাইপের কোনো অভিপ্রায় তিনি ব্যক্ত করেন নাই। বা ওখানে যে
আরেকটা হেফাজতের সাথে 7টা দল এলাই হচ্ছে বা এরকম কিছু, ওটা আবার তারা ক্লিয়ার করেছেন যে এটা একটা রাজনৈতিক জোট নয়। এই মুহূর্তে তারা বলা যায় আমাদের ভাষায় যেটাকে অনেকে আমরা বলছি প্রেশার গ্রুপ, সেই টাইপের একটা কিছু তারা করতে চাচ্ছেন। সুতরাং এই মুহূর্তে আমি বলতে পারছি না যে তারা জোট থেকে বের হয়ে যাবেন বলে কোনো রেফারেন্স আছে কিনা আমার জানা নাই আর কি। সেকেন্ড হচ্ছে, আপনি যেমনটি বলেছেন যে বিএনপির পক্ষ থেকে জোট ভাঙার কোনো ইঙ্গিত, আমাদের কোনো দলের এই টাইপের কোনো নেতা এই টাইপের কথা বলেছেন কিনা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তবে না জেনে আরো বিস্তারিত তথ্য ভিত্তিক কেউ হয়তো বলে থাকলে ভালো হতো আর কি। আমার কাছে মনে হচ্ছে না যে এটা খুব প্রাসঙ্গিক, এই মুহূর্তে খুব আমলে নেওয়ার মতো বক্তব্য আমার কাছে মনে হচ্ছে না। বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং 11 দলীয় লিয়াজো, এমনটা জামায়াতে ইসলামের ডক্টর হামিদুর রহমান আজাদ তিনি বলেছেন আর কি, যে পেছনে সরকারের হাত আছে, একটি গণমাধ্যমে এসেছে, থাকতে পারে আর কি এমনটা। আমি জানি না এই বিষয়টি, আমি এখনো দেখিনি, হতে পারে আমার। এবং একাধিক তিনি সরাসরি আবার আরেকটি কথা উল্লেখ করেছেন যে একাধিক নাম প্রকাশে তিনি অনেক এখানে কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন আর কি। দেখুন, এখানে হলো যে কিছু কিছু ব্যক্তির বক্তব্যকে কোট করে আমি মনে করি না যে এই মুহূর্তে এরকম ডিসিশনে চলে যাওয়ার মতো অবস্থান। হয়তো তিনি কথার কথা বলেছেন কিনা, কিন্তু আমার কাছে মনে হয়নি যে বিএনপির দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে এরকম কোনো এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে। এই টাইপের দলীয় কোনো মেইন স্ট্রিম ব্যক্তি, তিনি বলেছেন কি ঐক্যের প্রেক্ষাপট ছিল একসঙ্গে নির্বাচনের পর সংসদে আমরা একত্রেই আছি। তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন পেছন থেকে সরকার কলকাঠি নাড়তে পারে, তাদের উদ্দেশ্য হতে পারে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলন ব্যাহত করা, তবে সেটা সফল হবে না, এমনটা তিনি উল্লেখ করেছেন। এবং অতীতেও জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনকারীদের মাঝে বিভেদ সৃষ্টিতে সব সময় সরকার সচেষ্ট ছিল। এখানে দেখুন আর কি যে বক্তব্যটা উনি সরাসরি জোট ভাঙার কথা বলেন নাই, এবং তিনি এটাও বলেছেন তাদের জোট থেকে কওমি ধারার দলগুলোকে বের করে নেওয়ার একটি চেষ্টা চলছে। এবং একটু বলি আর কি যে এখানে বিগত সময়েও এটা আমাদের সাথে বিএনপির যখন জোট ছিল আর কি, তখনও কিন্তু এরকম হয়েছে বিভিন্ন কর্মকাণ্ড। হ্যাঁ, তিনি হয়তো সেটাই ইঙ্গিত করেছেন যে এখনো দেখা যাচ্ছে যে যেহেতু তারা ইসলামী দলগুলো আলাদা একটা মিটিং করেছে, এটা একটা ইঙ্গিত বহন করে কিনা সেটাকে তিনি হয়তো কোট করেছেন। বাট আমার কাছে এরকম খুব শক্ত জোরালো কোনো স্পেসিফিক বক্তব্য কেউ দিয়েছেন বিএনপির পক্ষ থেকে আমার তা মনে হয় নাই, এবং তা দিলেও দায়িত্বশীল গোছের কারোর বক্তব্য এখন পর্যন্ত জামাতের ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল সরাসরি একটি গণমাধ্যমকে দিয়েছেন, তিনি গণমাধ্যমকে তার আশঙ্কার কথা বলেছেন। এটাই আমি বলছি, আশঙ্কাটা আসলে কেন, ইঙ্গিতটা কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে, সুনির্দিষ্ট করে দুটো তিনটা কারণ আশঙ্কাটা থাকতে পারে আর কি। এখানে যেহেতু একটি রাজনৈতিক দল নিজেদেরকে মাঝখানে, যদিও সেই রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি পরবর্তীতে কনক্লুড করেছেন যে তিনি এই জোটে থাকছেন। আবার জোটের ব্যাপারটা হচ্ছে এখানে যে জামাতের যে কি বলে এলাইটা এখন, এটা কিন্তু রাজনৈতিক জোট আকারে না, এটা হচ্ছে নির্বাচনী জোট ছিল আর কি। তবে তারা যদি মনে করে পরবর্তীতে তারা রাজনৈতিক কর্মকাণ্ড একসাথে করবে, সেটার জন্য কিন্তু অপশন খোলা রেখেছে এবং এখন পর্যন্ত কার্যক্রম চলছে। এর অর্থ এই নয় যে এটাকে পূর্ণাঙ্গ একটা জোট বলা যায় আর কি। তো সেই দৃষ্টিভঙ্গিটাকে সামনে রেখে যখন কোনো দল হঠাৎ করে বলে যে না আমরা জোট থেকে বের হয়ে যেতে চাই, তখন এটাকে আশঙ্কা প্রকাশ করতেই পারি আমরা। জি, নীলুফার চৌধুরী মনি, সরকারের হাত আছে এই প্রসঙ্গ নিয়ে যদি বলি, জামাতের জোট ভেঙে আসলে সরকারের বা বিএনপির লাভ কি? কোনো লাভই নাই, কারণ বিএনপি কখনোই কারো জোটে কোনো সময় হাত দেয় নাই, কোনো সময় তাদের আনে নাই। বরং বিএনপি থেকে অনেককে নিয়ে যাওয়া হয়েছে, অনেককে, যেমন চরমনায়ের তো বিএনপির সাথে ছিল একটা সময়, আর অনেকে। সেটার জন্য বিএনপি কাউকে দোষারোপ করবে তাও না, কারণ এখানে ব্যক্তি স্বাধীনতা কাজ করে। যদি তার যেখানে ভালো লাগবে, যেমন ধরুন ইলেকশনের আগে এনসিপি নিয়ে কথা শুনেছি, বিএনপির সাথে জোট হচ্ছে, আবার শুনেছি জামাতের সাথে জোট হচ্ছে, হতে হতে জামাতের সাথে গিয়ে জোট হলো, এবি পার্টি বিএর সঙ্গে জোট হচ্ছে, এরকম শুনেছি। মানে আমি তো এবি পার্টির প্রেসিডেন্ট সেক্রেটারি দুইজনের সঙ্গেই মাঝে মাঝেই টকশোতে বসি, আলোচনাও হয়েছে এরকম, তারা তাদের হিসাব করছে। এবং একটা সময় হিসাবে বললো যে মার্কা যদি না থাকে তাহলে তো আমার বিএনপির লোকরা ভোট দিবে না। এই মার্কার জন্য ধরেন অনেকেই মানে বিএনপিতে জয়েনও করলো জোটে ঢোকার পরেও। তো সেই জায়গায় আমরা বিএনপিরা মনে করি যে প্রত্যেকের স্বাধীনতায় আমরা বিশ্বাস করি, এবং আমরা কারো ওখান থেকে ছুটিয়ে আনার পক্ষে না। আর বিএনপি 2/3 বেশি মেজরিটি, সেখানে বিএনপির কি দরকার এটা করার? যদি একদম টান করে থাকতো তাহলে না হয় বলতে পারতাম যে না, ওখান থেকে ছাড়িয়ে নে, আমরা হাতে রাখলে ভালো হবে।
এটার আমি মনে করি না কোনো প্রয়োজন আছে, এটা রাজনৈতিক বক্তব্য ছাড়া আর কিছুই না। জি, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, একদিকে বিএনপি শরিকদেরকে ধরে রাখতে বা বলতে পারেন এই যে রাগ অভিমান ভাঙার যে শুরুতে যে প্রসঙ্গ আনছিলাম সেই বৈঠক ঘিরে যদি বলি, আবার অন্যদিকে ইসলামপন্থী দলগুলোর এই যে নিজেদের নতুন সমীকরণ তৈরি হওয়ার একটি যেই কথা শোনা যাচ্ছে, যেমন যেটা বলছিলাম কওমি জামায়াত জোট থেকে কওমি ধারার দলগুলো কি বেরিয়ে যাচ্ছে কিনা এই প্রসঙ্গে, তো সেই ক্ষেত্রে আগামী স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের জোট রাজনীতি থেকে নতুন অধ্যায় সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখছেন দেখুন, আমাদের তো আকাঙ্ক্ষা যে দেশে একটা শক্তিশালী বিরোধী দল থাকবে। তারা তো বলতে গেলে তো পার্ট অফ দ্য গভর্নমেন্ট, সরকারি দল বিরোধী দল মিলেই তো সরকার, তারাই তো রাষ্ট্র পরিচালনা করবে। তো সেই জায়গায় আমরা জোট হোক অসুবিধা নাই, তাদেরও জোট হোক আমাদেরও জোট থাকুক, হ্যাঁ, জোটের মধ্যে সাংঘর্ষিক যেন না হয় এবং কথাবার্তা যেন আমরা সবাই একটু কি বলবো অসাংবিধানিক কথাগুলো না বলি। ওনাদের জোটের কিছু কিছু নেতা এমন সব বক্তৃতা দেয় অস্বাভাবিক আর কি, হ্যাঁ। তো এটা তো অল্প বয়স তাদের, আমরা তো আশা করি, যেমন আমার ভাই, ওনার তো আরো কত জীবন পরে আছে, তাই না? তারা তো হয়তো আরো বড় নেতা হবে। কিন্তু ওই 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 বক্তৃতাগুলো না কানে খুব লাগে। তাহলে কি আমাদের এই যে আন্দোলন সংগ্রাম এত কিছু রক্ত সকলেই কিন্তু আমরা নিষ্পেষিত হয়েছি, নিগৃহীত হয়েছি। তা আমরা তো ওই আওয়ামী লীগের মতো ওই এখানে ইয়ে করবো না, বিরোধী দল নিষ্পেষিত হোক, আমাদের কণ্ঠরোধ করুক, এটা আমরা সকলেই উনি কথা বলছেন, আমি কথা বলছি, সরকারি দল কথা বলছে, কোনো আপত্তি নেই, আমরা কথা বলবো। কথা না বললে তো আমাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা, এটা তো জুলাইয়ের আকাঙ্ক্ষা, তাই না? তো আমি আশা করবো জোট ভাঙবে, গড়বে। হ্যাঁ, এখানে সরকারি দলের ইন্ধন আছে। আগে যেমন এই শেখ হাসিনা করতো, বিভিন্ন দলের লোকজনদের মধ্যে ভাঙন সৃষ্টি করতো, ওখানে নিয়ে আসতো নানা রকম লোভ লালসা, কাউকে ব্যবসা দিত, মন্ত্রিত্ব দিত, এমপিগিরি করতো, এগুলো তো আমরা দেখেছি। সেই জিনিসগুলো হবে না আশা করি। আমরা আশা করব এগুলো যেন আমরা, আমি কি বলবো, এগুলো অপরাজনীতি যেন আবার বাংলাদেশে চালু না হয়, যেটা আমরা শেখ হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করেছে, এই বিদায় থাকুক, সেই রাজনীতি যেন বাংলাদেশ আর চালু না হয়। জি, মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশিদ, আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনি শেষ মুহূর্তে কিছু যুক্ত করবেন কিনা? দেখুন, এখানে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হচ্ছে যে দাদা যেটি সর্বশেষ শেষ করলেন আর কি, আসলে ওনারা তো আসলে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ময়দানে আছেন এবং লাস্ট কথা যেটি বলেছেন যে আমরা এখান থেকে এখান বলতে একটা বিষয় যে ছিল, সেখান থেকে বের হয়ে আসার জন্যই জুলাই চেতনাকে উজ্জীবিত করার লক্ষ্যেই কিন্তু টার্গেট করেছিলাম, গণভোটে অংশগ্রহণ করেছিলাম। আজকে সুশাসন নাই, আজকে দেশে অরাজকতা সৃষ্টি হয়ে যাচ্ছে এসব কারণে। সামগ্রিকভাবে আমরা কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন, বিশেষ করে গণভোট বাস্তবায়ন যদি করতে পারতাম, এখনও কিন্তু সুযোগটা আছে এবং বিএনপিও বলছে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। আমি এই জন্য সবসময় আশাটা রাখি আর কি, যে যেহেতু বিএনপি ম্যান্ডেট পেয়েছে সর্বোচ্চ এবং তাদের হাতে সেই সক্ষমতা আছে, যদি তারা অন্য কোনো দিকে না তাকে গণভোটের রায়কে বাস্তবায়ন করেন, তাহলে আমাদের দেশটা, মানুষগুলো বেঁচে যায় আর কি এই দেশে। জি, নিশ্চয়ই। আপনাদের তিনজনকেই ধন্যবাদ, ডক্টর ইরফাত চৌধুরী মনি, মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশিদ এবং অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আমাদেরকে এসে সময় দেওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আমরা চেষ্টা করেছি জটিল বিষয়গুলোকে সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে, আর পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করার। আবারও দেখা হবে। শুভরাত্রি।